नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम गैरिल मग़दूबि अलैहिम वलद्दाल्लीन आमीन। सबाई বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকে প্রতিবর্ষ সম্মেলনের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল স্তরের ইসলাম প্রিয় ও দেশপ্রিয় ভাইয়ের আমার, আজকে প্রতিবাদ সম্মেলন কেন? ভারতে মুসলমান একের পর এক নির্যাতিত হচ্ছে। কাশ্মীর অবৈধভাবে দখল করেছে। হায়দ্রাবাদ একসময় স্বাধীন ছিল, ভারত সেইটাকেও দখল করেছে। মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে চুরমার করে ফেলা হয়েছে। জ্ঞানভাবে মসজিদের নিচে শিবের লিঙ্গ পাওয়া গেছে। মুসলমানদের বহুত মাদ্রাসা, এই আসামেও বহুত মাদ্রাসা বন্ধ করা হয়েছে। আমাদের মুসলিম নারীদেরকে ভারতে অবৈধ ধর্ষণের পর হত্যা করা হয়েছে। মিথ্যা গরু গোশ বহনের অভিযোগে বহুত মুসলমান সন্তানদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মুসলমানদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। শেষ পর্যন্ত ওয়াকফ আইন বাতিল করে মুসলমানের সমস্ত সম্পত্তি দখল করার চক্রান্ত করতেছে। আপনারা জানেন, ভারতের মধ্যে 9,40,000 একর, প্রায় 10 লক্ষ একর জমি, প্রায় 10 লক্ষ একর জমি ওয়াকফ। যে ওয়াকফকৃত জমির মধ্যে মুসলমানদের প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এতিমখানা, বিভিন্ন দাতব্য চিকিৎসালয়, এই সমস্ত মুসলমানদের ওয়াকফকৃত জমিকে সরকার দখল করার চক্রান্ত করতেছে। এক কথা, চিরতরে মুসলমানদেরকে ভারতে উৎখাত করার যেই নীল নকশা মোদি এঁকেছে, এইটা খুব ভয়ঙ্কর। আমি মোদি সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, ইন্ডিয়ান গেটে দেখুন 90,000 মানুষ মৃত্যুবরণ করেছিল ব্রিটিশ হটা আন্দোলনে। এর মধ্যে প্রায় 63,000 মুসলমান। 90,000 মানুষ মৃত্যুবরণ করেছে। এর মধ্যে সে ইন্ডিয়া গেটের মধ্যেই মুসলমানদের সংখ্যা প্রায় 63,000। আপনি জানেন, ব্রিটিশ হটা আন্দোলনের প্রথম ভূমিকা রেখেছিল মুসলমান। সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মুসলমান, জীবন দিয়েছে মুসলমান। মুসলমানের রক্তের বিনিময়ই ব্রিটিশ এদেশ থেকে হটতে বাধ্য হয়েছে। আমি মোদি সরকারকে বলবো, মুসলমানদেরকে আপনি উৎখাত করবেন। ওই দেশ তো মুসলমানদেরই ছিল। আপনারা জানেন, 1823 সালে দিল্লি যখন ব্রিটিশ দখল করে, সেই দিল্লির মাস্তানটা কে ছিল? জাফর। এই জাফর তো মুসলমান ছিল। আপনারা জানেন যে এই বাংলার থেকে সিরাজউদ্দৌলাকে যে ব্রিটিশ উৎখাত করেছিল, সেই মাস্তানও ছিল মুসলমান, কাজে শাসক ছিল মুসলমান। মুসলমান থেকে ব্রিটিশ দেশ দখল করেছে। যদি আবার দেশের ক্ষমতা আসে, তাহলে মুসলমানই আসার কথা ছিল। সেখানে জুলুম করা হয়েছে, অবিচার করা হয়েছে। কাশ্মীরে যে হত্যাকাণ্ড হয়েছে, আমরা হত্যার বিচার চাই। আমরা প্রত্যেকটা অবৈধ হত্যার বিচার চাই। যারা দোষী তাদেরকে বিচারের আওতায় আনা হোক। তার মানে এই নয় যে কোনো একটা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অজাচারীয়ভাবে সমস্ত মুসলমানদের আক্রমণ করবেন, মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে দেবেন, মুসলমানের সম্পত্তি দখল করবেন, মুসলমানদের নির্যাতন করবেন, মুসলমান মা বোনদেরকে ধর্ষণ করবেন, মুসলমান বাচ্চাদেরকে হত্যা করবেন। এইটা তো মানা যায় না। আমি মোদি সরকারকে বলবো, মনে হয় আপনার মাথায় ভূত চেপেছে। আপনার ভবিষ্যৎ আমি ভালো দেখছি না। যদি মুসলমান ক্ষিপ্ত হয়, সরকারি হিসাবে 20 কোটি মুসলমান, কিন্তু 20 কোটির চেয়ে অনেক অধিক মুসলমান কিন্তু ভারতে বসবাস করে। আল্লাহ পাকের শুকর, মুসলমানের সেটা শক্তিশালী, কিন্তু মুসলমানরা কিন্তু সেই দেশটাকে নিজের দেশ মনে করে। তারা এই কথা মনে করে না যে ভারত অন্য কারোর দেশ। ওই দেশে তারা থাকতে চায়, ওই দেশে তারা মরতে চায়, ওই দেশের উন্নয়ন করতে চায়। তারা মুনাফেক নয়, তারা দেশকে বিক্রি করতে চায় না। কিন্তু আপনারা যারা দেশকে ধ্বংস করার চক্রান্ত করতেছেন, যদি মুসলমান জাগ্রত হয়, শুধু মুসলমান না, ভারতের হাজারো দেশপ্রেমিক মানুষ আছে যারা মুসলমানদের সঙ্গ দিবে,
মুসলমানদের সাথে একসাথে কাজ করবে, মুসলমানদের সাথে একসাথে আন্দোলন করবে এবং মোদী সরকার উৎখাত করে ছাড়বে ইনশাআল্লাহ। আমি জাতিসংঘকে বলবো, বিশ্ব মানবাধিকার সংস্থাকে বলবো, মুসলমানদেরকে যে নির্যাতন করতেছে আপনারা কি দেখেন না? আপনাদের চোখে পড়ে না? মুসলমানের নির্যাতন বন্ধ করেন, নয়তো এমন সংগ্রাম, এমন আন্দোলন শুরু হবে যে আগুন জ্বলবে, যে আগুন নিভাবার ক্ষমতা কেউ রাখবে না। আর বাংলাদেশের কথা বলতেছি, নারী নীতি, ওটা নারী নীতি নয়, বেশ্যা নীতি। আমি প্রথম যখন ইউনূস সরকারের সাথে দেখা করতে গেছিলাম, এই আমার সামনে আছে আমাদের মহাসচিব, যুগ্ম মহাসচিব, অনেক কথাবার্তা বলার পরে আমি স্পেশাল বলেছিলাম, জনাব কোনো অবস্থাতেই পাশ্চাত্যদের কোনো আদর্শ, নীতি, সংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেবেন না। আমার আগেই সন্দেহ ছিল, আমি আগেই সন্দেহ করতাম, ইউনূস সরকারকে আমি আগেই সন্দেহ করতাম। এই লোকটা তো এনজিওর লোক, এই লোকের চারপাশে তো বেশ্যারা আছে, বড় বড় লুচ্চারা আছে, বড় বড় ধর্ষক এদের পাশে আছে। আমি একজন প্রথম বলেছিলাম, পুরাণ প্রেম ভোলা যায় না। ইউনূস সরকারের সাথে যেই ওই পতিতাদার সম্পর্ক, এই সম্পর্ক সে ভুলতে পারে নাই। এর জন্য আমি প্রথমেই বলেছিলাম যে খবরদার বিদেশে কোনো অপসংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেবেন না। তখন তিনি হাসি দিয়ে বলেছিলেন, না 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 না, আজকে আমাদের মা বোনদেরকে আপনি বেশ্যা বানাবেন, আমাদের মা বোনদেরকে খানকি বানাবেন, আমাদের পুরুষদেরকে লুচ্চা বানাবেন। বলতে পারেন, হুজুর যৌনকর্মী বললেন না কেন, যৌন শিল্পী বললেন না কেন, পতিতা বললেন না কেন, এই খারাপ শব্দ ব্যবহার করলেন না কেন? বলতে পারেন। আমি তো মনে করি শয়তানেরা, দুষ্টরা এই সমস্ত খারাপ শব্দগুলিকে ভালো শব্দের দ্বারা পরিবর্তন করে ওদেরকে এই কাজে লিপ্ত করতে চায়। সমাজের মধ্যে শব্দগুলি কেন আসছে? সমাজের মধ্যে শব্দগুলি কেন সৃষ্টি করা হয়েছে? সমাজের মধ্যে খারাপ শব্দগুলি কেন চয়ন করা হয়েছে? চোর কি আপনি কি বলবেন? ডাকাত কি বলবেন? খুনি কি বলবেন? ধর্ষক কি বলবেন? এই শব্দগুলি কেন প্রয়োগ করা হয়েছে? যেন মানুষ এই কাজগুলি না করে, মানুষ যেন এই কাজগুলিকে ঘৃণা করে। আপনি খারাপ কাজের সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করে ওই খারাপ কাজকে ভালো বানাবার চক্রান্ত করতেছেন, এইটাই বড় শয়তানি। এই নারী নীতি প্রণয়নকারী এরা কারা? এরা কোথা থেকে আসছে? এরা ওই টান বাজারে জন্ম হওয়া লোকগুলি, ওই টান বাজারে জন্ম হওয়া নারীরা একজন ভদ্র বিশিষ্ট সতী নারীদের আইন প্রণয়ন করে কিভাবে? ওই নারীগুলি আমার স্ত্রীর আইন প্রণয়ন করে কিভাবে? ওই নারীগুলি আমার মায়ের আইন প্রণয়ন করে কিভাবে? ওই নারীগুলি আমার মেয়ের আইন প্রণয়ন করে কিভাবে? আমার মেয়ে সতী, আমার স্ত্রী সতী, আমার মা সতী, সে একজন নারী। আমার মায়ের, আমার বোনের, আমার মেয়ের, আমার ফুফির, আমার নানির, আমার খালার আইন ওই বেশ্যারা করবে কিভাবে? ওই বেশ্যাগুলি সাহস কোথায় পেয়েছে? আমি বিশ্বাস করি এই বিশাল চক্রান্ত চলতেছে। ইউনূস সরকারের কে হটাবার এটা চক্রান্ত। সবগুলি ভারতের দালাল, এই সবগুলির সাথে ক্যালকাটা সংযুক্ত আছে, সবগুলির সাথে ক্যালকাটা সংযুক্ত। আপনারা দেখুন, কোন অবস্থাতেই বাতিল নয়। এই প্রস্তাব দেওয়ার সাহস কিভাবে পেয়েছে বাংলাদেশে? ওদের বিচার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। এই ঢাকার বুকে প্রকাশ্য থেকে বিচার করতে হবে, যারা ভবিষ্যতে এই ধরনের কোনো প্রস্তাব আনতে কেউ সাহস না পায়। আমার মেয়েকে, আমার বোনকে, আমার ভাগ্নিকে, আমার মাকে বেশ্যা বানাবার যারা চক্রান্ত করতেছে, ওদের চেয়ে বড় শত্রু আর কেউ হতে পারে না। নারী নীতির প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্মবিরোধিতা করা হয়েছে, প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্মকে অপমান করা হয়েছে, প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় এই বাঙালি জাতি সংস্কৃতিকে ধ্বংস করে নতুন এক বিদেশি চক্রান্তকে বাস্তবায়ন করার চক্রান্ত চলতেছে। এটা আমরা মানতে পারি না। মানা তো দূরের কথা, এটা প্রস্তাব কিভাবে দিয়েছে এই ইউনূস সরকারকে জানতে চাই। আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি সংস্কারের পক্ষে এবং এই সরকার যেন সময় পায় সংস্কারের জন্য,
ইসলামী আন্দোলন বাংলাদেশ সবচেয়ে বেশি ভূমিকা পালন করতেছে। তারা প্রথমে যে কথা বলছে আজও সেই কথা বলছে। আপনাকে সুখে থাকতে কি ভূতে কিলায় নাকি? আপনাকে ভূত পেয়েছে? আপনাকে ভূতে কিলায়? যদি ভূতে পেয়ে থেকে এমন কিলায় শুরু করবো আপনি টিকতে পারবেন না। বিয়াকুব নাকি, যেখানে আমরা সবচেয়ে বেশি এদের জন্য ভূমিকা পালন করতেছি, আর উনি ইসলামকে জলঞ্জলি দিয়ে মনে করছে উনি কিছু দেখাইলেই সবাই বাহ দিবে। বাংলাদেশের মানুষ চিনেন? এই যে দেখেন মেট্রো রেল শেখ হাসিনা করছে, মনেও কেউ করে না। যমুনা ব্রিজ করছে, একবার কেউ ভুলে উচ্চারণ করে না। ওনার উন্নয়নের কথা সবাই ভুলে গেছে। বাংলাদেশের মানুষ চিনেন আপনি? ইসলামকে বাদ দিয়ে, ধর্মকে বাদ দিয়ে আপনি যদি গোটা বাংলাদেশের স্বর্ণ দিয়ে বাঁধিয়ে দেন, স্বর্ণ, প্রত্যেকটা মানুষের শরীরে যদি স্বর্ণের পোশাক থাকে, প্রত্যেকটা বাড়ি যদি মরমর পাথরের থাকে, আর আপনি একদিন ধর্মের বিরোধিতা করবেন, ওই সমস্ত পাথর আর সমস্ত স্বর্ণ আপনার মুখের মধ্যে ছুঁড়ে ফেলবে, ছুঁড়ে ফেলবে, থুক পারবে আপনার মুখের মধ্যে, থুক পারবে আপনার মুখের মধ্যে, থুক পারবে বাংলাদেশের মানুষ আপনার মুখের মধ্যে। আপনি ভেবেছেন আমরা সবাই আপনাদেরকে খুব সাহস যোগাই, প্রশংসা করতেছি। যারা প্রশংসা করে তারা বদনাম করতে সময় নেবে না, যারা তারিফ করে আপনাকে গালি দিতে সময় নেবে না। খবরদার, ওই বেশ্যা কমিশনদেরকে আইনের আওতায় নিয়ে আসেন, ওদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন। আমি অভদ্র ব্যবহার করতেছি, অভদ্র ভাষা ব্যবহার করতেছি অভদ্রতার জন্য। এখানে আমি কোনো সুভদ্র ভালো ভাষা ব্যবহারই করতে চাই না। প্রিয় ভাইয়ের আমার, আজকে বাংলাদেশে নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে। কেউ নির্বাচন সংস্কারের বাহিরে নির্বাচন হবে না, আগে সংস্কার হবে তার নির্বাচন হবে। মার্চ ফর ঢাকা, আমরা অচিরেই মার্চ ফর ঢাকা ঘোষণা দেব। কারা সংস্কারের পক্ষে আর কারা বিপক্ষে ইনশাআল্লাহ জনগণ ডিসাইড করবে। আগে সংস্কার হবে, আগে নির্বাচন হবে, জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে। অচিরেই আমরা মার্চ ফর ঢাকা, আগে সংস্কার হবে তারপর নির্বাচন হবে। সংস্কারের বাহিরে বাংলাদেশের মানুষ কোনো নির্বাচন মানবে না। ডাকাতি নির্বাচন এবং প্রহসনের নির্বাচন, অগ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের মানুষ মানবে না, মানতে পারে না। এর জন্য ইনশাআল্লাহ অচিরেই মার্চ পর ঢাকা ঘোষণা হবে। রাজি আছেন ইনশাআল্লাহ সবাই? আর আমরা টেস্ট কেস হিসাবে প্রথমে স্থানীয় নির্বাচন চাই। যদি স্থানীয় নির্বাচন সুস্থ করতে পারে তাহলে আমরা মনে করব জাতীয় নির্বাচন সুস্থ হবে। আর স্থানীয় নির্বাচনে সুস্থ না হয় তাহলে বুঝবো যে নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয় নাই। আসুন সোচ্চার থাকুন। ডাকাত দল, ইসলামের দুশ্মনেরা এবং ইউনূস সরকারের পায়ের নিচের থেকে মাটি সরাবার ষড়যন্ত্র তো চলছে, অনেকটা অগ্রসরও হয়ে গেছে। লোকটা বুড়া মানুষ, মুরব্বী মানুষ, ভদ্র মানুষ, খুবই ভদ্র মানুষ, কিন্তু মনে রাখতে হবে যে আপনার চারপাশে যারা আছে ওরা কিন্তু ভদ্র না, ওরা অসভ্য। এই অসভ্যগুলিকে আপনার পায়ের থেকে মাটি সরিয়ে ফেলবে। এর জন্য নারী কমিশনের এই শয়তানি বন্ধ করুন, ওদেরকে অ্যারেস্ট করুন, ওদেরকে বিচারের আওতায় আনুন। যদি বিচারের আওতায় না আনেন এবং বন্ধ না করেন তাহলে কত ধানে কত চাল আপনি দেখতে পারবেন। শেখ হাসিনা সরকার কিন্তু তোয়াক্কা করেনি, আন্দোলন করে বিদায় দিয়েছে। আর আপনার অবস্থা আমরা ভালো মতোই জানি না আপনার অবস্থা কোথায়, আপনার শক্তি কোথায়। ভালো থাকুন, সুন্দর থাকুন, দেশকে ডেভেলপ করার চেষ্টা করুন। অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, খবরদার। অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। যদি অপসংস্কৃতি চাপিয়ে দেন তাহলে এমন গর্জন শুরু হবে যে এই গর্জনের সামনে আপনি টিকতে পারবেন না। আল্লাহ আমাকে আমাদের সবাই